আসসালামু আলাইকুম। আজকে আমরা আগের দিন যে নিউ টপিক স্টার্ট করেছি সেটা হচ্ছে সেল থিওরি, অর্থাৎ দ্য বেসিক ইউনিট অফ লাইফ হচ্ছে সেল। আগের ক্লাসে বলেছিলাম যে সেল হচ্ছে যে জীবদেহের গঠনগত কার্যগত একক, যেটাকে আমরা বলতে পারি যে প্রধান মেন ইউনিট। তো সেই সেল আমরা কাকে বলে পড়েছি যে যে অর্ধবৃত্ত পর্দা দ্বারা পরিবেষ্টিত প্রোটোপ্লাজম নির্মিত জীবদেহের গঠনগত কার্যগত একক, যাকে আমরা সেল বলছি। তো এই যে সেল কোটি কোটি বছর আগে যখন আদিম পৃথিবীর সৃষ্টি হয়, তখন প্রথম যে জীবের সৃষ্টি হয়েছিল সেটা উৎপত্তি হয়েছিল আদি সেলের, অর্থাৎ প্রোক্যারিওটিক সেল, যেটা হয়েছিল প্রথম সমুদ্রের জলে উৎপত্তি। তো এই যে কিভাবে উৎপত্তি হয়েছিল সেটা আমরা ক্লাস 12-এ তোমাদের ইভলিউশন বলে যে চ্যাপ্টার আছে সেখানে তোমাদের ডিটেলসে আছে যে প্রথম জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল, অর্থাৎ যে একটা সেল, সিঙ্গেল সেল, সেটা কিভাবে তৈরি হয়েছিল সেটা তোমাদের সেখানে আছে। তাও একটু বলি, যেহেতু সেল চ্যাপ্টারটা পড়াচ্ছি, তো সেই সেলের উৎপত্তি ঘটে প্রথম সমুদ্রের জলে। সমুদ্রের জলকেই কেন বেছে নেওয়া হয়েছিল? কারণ দ্য এক্সেলেন্ট সলভেন্ট অফ ওয়াটার, জল হচ্ছে একটা সর্বোচ্চ ভালো দ্রাবক, কারণ যে কোনো জিনিস জলের মধ্যে দ্রবীভূত হওয়ার ক্ষমতা রেখে থাকে। ঠিক আছে, তো সেই সেল যখন সমুদ্রের জলে বিভিন্ন অর্গানিক মলিকিউলসের দ্বারা তৈরি হয়েছিল, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, নিউক্লিয়েট, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি যুক্ত হয়ে ধীরে ধীরে প্রথমে কি তৈরি হয়েছিল, সেলের বাইরের যে আবরণ, প্রোটিন লিপিড যে লেয়ার, প্লাজমা মেমব্রেন পর্দা, সেটা তৈরি হয়। তারপরে বিভিন্ন বিজ্ঞানীরা বলেছেন যে সেলের যে প্লাজমা মেমব্রেন বাইরের পর্দা, সেই পর্দাটা ইনভ্যাজিনেশনের ফলে, অর্থাৎ ভাঁজ, ভিতর দিকে ভাঁজ হয়ে ঢুকে বিভিন্ন সেল অর্গান, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ইত্যাদি গঠিত হয় বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ অনুযায়ী। তো দেখো, সেই সেলের আমরা আগের দিন বলেছিলাম যে সেলের সব থেকে ক্ষুদ্র সেল কোনটা, সব থেকে বৃহত্তম সেলের নাম কি, বড় উদ্ভিদ কোষের নাম কি, ইত্যাদি বলেছি। আজকে দেখবো আমরা সেলের আকার, অর্থাৎ কোষের আকার। দেখো, কোষের আকার কিন্তু শুধুমাত্র যে গোলাকারই হবে বা শুধুমাত্র লম্বা ডিম্বাকৃতি হবে সেটা কোনো মানে নেই। কোষের আকার বিভিন্ন হতে পারে, অর্থাৎ গোলাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে, বহুভুজাকার হতে পারে, আচ্ছা, স্পাইরাল হতে পারে। বিভিন্ন ধরনের আকৃতির সেল হয়ে থাকতে পারে। ঠিক আছে, দেখো উদাহরণ হিসেবে বলি যে গোলাকার সেল, একটা ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি। দেখো, গোলাকার কোষ, ওকে, গোলাকার কোষের এক্সাম্পল কি হবে না, কক্কাস, শ্বেত রক্তকণিকা। আমাদের শরীরে যে শ্বেত রক্তকণিকা সেটা দেখতে কেমন, শ্বেত রক্তকণিকা, যেটা হচ্ছে তোমার দেখতে গোলাকার। তারপর কক্কাস, ব্যাকটেরিয়া সেল হচ্ছে গোলাকার, কেমন দেখতে, এই যে এরকম গোলাকার হচ্ছে, এটা কি শ্বেত রক্তকণিকা, ডব্লিউবিসি। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে তোমার কক্কাস, এই যে এরকম গোলাকার সেল পর 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 অসংখ্য আছে। গোলাকার সেল দেখতে এরকম হয়ে থাকে। ঠিক আছে, দেখো ডিম্বাকার সেল কেমন হয় দেখতে, এক্সাম্পল কোথায় কোথায় দেখা যায়, ডিম্বাকার কোষ, নোট করে নাও। এটা দেখা যায় ডায়াটম, এটা জলে থাকে জানো তোমরা, রক্ষী কোষ, আর উট পাখির ডিম। আগের দিন বলেছিলাম না যে পাখির ডিম হচ্ছে সব থেকে বড় সেল। তাহলে ডিম্বাকার কোষ কাদের দেহে থাকে, ডায়াটমে থাকে, রক্ষী কোষে থাকে, উট পাখির ডিমে থাকে।
ওকে, দেখো এই ধরনের সেলের গঠন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডায়াটম। এটা জলে বসবাসকারী, এরা জলে বসবাস করে। এটা হচ্ছে কেমন দেখতে ডিম্বাকৃতি, ডায়াটম। এই ধরনের কোষ দেখা যায় ডায়াটমের ক্ষেত্রে। উটপাখির ডিম এই ধরনের ডিম্বাকৃতি। উটপাখির ডিম বোঝা গেছে? একটু মনে রাখার চেষ্টা করবে এগুলো, যে রক্ষী কোষ হচ্ছে তোমার ডিম্বাকার কোষ, নোট করে নাও। আর কি দেখা যায়? স্তম্ভাকার কোষ। দেখো স্তম্ভাকার কোষ কোথায় দেখা যায়? স্তম্ভাকার কোষ এটা দেখা যায় স্পঞ্জের পর্নোসাইট সেলে, স্পঞ্জের পর্নোসাইট কোষে, ব্যাকটেরিয়ার দেহে, ব্যাকটেরিয়া দেহে দেখা যায়, স্পঞ্জের পর্নোসাইট সেলে দেখা যায়, কোষে দেখা যায়, এবং দংশক্রমে দেখা যায়। ঠিক আছে, ইত্যাদি জায়গাতে স্পঞ্জের পর্নোসাইট সেল ক্লাসিফিকেশন পড়ানোর সময় বলে দেবো, ইত্যাদি ক্ষেত্রে দেখা যায়। কেমন দেখতে হয়? এরকম স্তম্ভের মতো দেখতে হয়, হচ্ছে তোমার পর্নোসাইট সেল। দেখো আকৃতিটা, আচ্ছা এরকম দেখতে হয় দংশক্রম। তোমাদেরকে টিস্যু পড়ানোর সময় বলেছিলাম না যে দংশক্রমে কোনটা, তো এই যে এটা হচ্ছে তোমার দংশক রোমের কোষ, আর এটা হচ্ছে কি কোষ না পর্নোসাইট সেল। বোঝা গেছে? সূত্রাকার কোষ কাদের ক্ষেত্রে দেখা যায়? সূত্রাকার কোষ দেখো সূত্রাকার কোষ দেখা যায় তন্তু কোষে, এবং তুলো, যে তুলো হয় সে তুলো রুমে দেখা যায় কি না সূত্রাকার কোষ। তন্তু মানে ফাইবার, তাই তো আগে দেখিয়েছি ফাইবার। এই যে ইলাস্টিন ফাইবার দেখেছি, কোলাজেন ফাইবার দেখেছি। তো তন্তু কোষে বর্তমান থাকে সূত্রাকার মানে সুতোর মতো লম্বা কোষ, এবং তুলোর রোমে থাকে। তুলো যে হয় সেই তুলোর রোমে বর্তমান থাকে স্তম্ভাকৃতি কোষ, সূত্রাকৃতি কোষ সরি। বহুভুজাকৃতি কোষ কোথায় দেখা যায়? দেখো বহুভুজাকৃতি কোষ কোথায় দেখা যায়, নোট করে নাও এটা। এটা দেখা যায় ক্রোমাটোফোরে, ক্রোমাটোফোর এবং হার্পিস ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি। ঠিক আছে, মানুষের রোগ সৃষ্টি করি। তাহলে এই সেলগুলো হচ্ছে তোমার বহুজাকৃতি, নোট করে নাও। ক্রোমাটোফোর সেল কেমন দেখতে? এই বিভিন্ন অনিয়তাকার বহুজাকৃতি দেখতে হয়ে থাকে। এটা হচ্ছে কি না ক্রোমাটোফোর সেল, দেখতে কেমন দেখো বহুজাকৃতি, তাই না? বোঝা গেছে? এবারে দেখো মাকুয়াকৃতি সেল কোথায় দেখা যায়? দেখো মাকুয়াকৃতি সেল কোথায় দেখা যায়?
মাকু আকৃতির কোষ দেখা যায় পেশি কোষে। আমাদের যে পেশি কোষ আছে সেই পেশি কোষের সেল দেখতে কেমন না মাকু আকৃতির। আর এক ধরনের পাওয়া যায় সেটা হচ্ছে ফিতাকৃতি। ফিতার মতো সেল কার দেখা যায় স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা এদের ক্ষেত্রে সেল দেখতে কেমন না ফিতার মতো, অর্থাৎ এরকম। ওকে, ঠিক আছে। তাহলে এই এই বিভিন্ন ধরনের সেলের আকৃতি হয়ে থাকে, গোলাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে, বহুজাকার, স্পাইরাল, ফিতাকৃতি ইত্যাদি। দেখো কোষের প্রকারভেদ আগের দিন একটু বলেছিলাম যে দুই প্রকারের হয়ে থাকে। এরপর আমরা দেখব কোষের প্রকারভেদ। দেখো আগের দিন একটা কথা বলেছিলাম যে কোষের মধ্যে তিনটে প্রধান উপাদান বলেছিলাম, সেল মেমব্রেন, কোষ পর্দা, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তো যে নিউক্লিয়াসকে বলেছিলাম কোষের মস্তিষ্ক বলা হয়, অর্থাৎ যেটা ছাড়া কোষ অচল, থাকতেই হবে। তো সেই নিউক্লিয়াস কাদের ক্ষেত্রে থাকে না, আমরা দেখেছিলাম যে সেল দুই ধরনের হয়ে থাকে, আদি সেল আর আদর্শ সেল। তো সেই আদি সেল বা প্রোক্যারিওট যেখানে কিন্তু নিউক্লিয়াস থাকে না বা কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, কিন্তু আদর্শ যে সেল ইউক্যারিওটিক কোষ সেখানে কিন্তু অবশ্যই নিউক্লিয়াস বর্তমান, এবং নিউক্লিয়াস যে চার প্রকারের উপাদান নিয়ে গঠিত সেইগুলো হচ্ছে বর্তমান থাকে আদর্শ সেলের ক্ষেত্রে। ঠিক আছে, তো সেই নিউক্লিয়াস এবং কাজের গঠন এবং শারীরবৃত্তীয় ভিত্তিতে সেলকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কার উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের গঠন, ও শারীরবৃত্তীয় ভাগে তিন প্রকার কোষ পাওয়া যায়। কি? একটা হচ্ছে প্রোক্যারিওটিক, কোষ। দেখো সেকেন্ড হচ্ছে বা আদি নিউক্লিয় কোষ, মেসোক্যারিওটিক কোষ বা মধ্য নিউক্লিয় কোষ, মেসোক্যারিওটিক কোষ বা এটাকে বলা হয় মধ্য নিউক্লিয় কোষ। আর এটা হচ্ছে কি আদি নিউক্লিয়াস কোষ। আর তিন হচ্ছে ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ। ওকে, তাহলে তিন প্রকার নিউক্লিয়াসের গঠন এবং শারীরবৃত্তীয় ভাবে প্রোক্যারিওটিক বা আদি কোষ, মেসোক্যারিওটিক বা মধ্য নিউক্লিয় কোষ, আর ইউক্যারিওটিক বা আদর্শ কোষ। তিন ভাগে ভাগ করা হয়েছে। ওকে, এরপর আমরা দেখব যে এই যে নিউক্লিয়াসের গঠন, এই প্রোক্যারিওট ইউক্যারিওট যে দুটো ভাগ, এই ভাগটা কে দিয়েছেন? বিজ্ঞানী ফট। এই প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস এর যে ধারণা দুই ভাগে ভাগ করা হয়েছে সেলকে, প্রধানত দুই ভাগে। আমরা আগে এই দুটোই জানতাম, এখন আমরা মেসোক্যারিওটিক জানছি। তো এই দুটো ভাগের নাম দিয়েছিলেন বিজ্ঞানী ফট। ঠিক আছে, জার্মান বিজ্ঞানী ফট তিনি সেলকে প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটসে দুটো ভাগে ভাগ করেছিলেন। ওকে, ঠিক আছে, দুই প্রকার কোষের উল্লেখ করেন। প্রথম বিজ্ঞানী ফট তিনি প্রোক্যারিওট বা আদি কোষ এবং ইউক্যারিওটিক বা আদর্শ কোষের নামটা উল্লেখ করেছেন। পরবর্তীকালে বিজ্ঞানী ডগ হার্টি তিনি 1957 সালে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে সেলকে দুই ভাগে ভাগ করেছিলেন। প্রথমে প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস এর কথাটা উল্লেখ করেছেন বিজ্ঞানী ফট। পরবর্তীকালে এর নাম মনে রাখবে যে প্রোক্যারিওটস এবং ইউক্যারিওট সেলের উৎপত্তি বা দুই ভাগে ভাগ করেছিলেন বিজ্ঞানীকে প্রথম ডগ হার্টি, বিজ্ঞানী ডগ হার্টি 1957 সালে।
মনে রেখো, যিনি কি করেছিলেন না নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে সেলকে দুটি ভাগে ভাগ করেছিলেন, এটা প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস। দেখো, তো ফার্স্ট আমরা দেখব যে প্রোক্যারিওটস, প্রোক্যারিওটিক বা আদি সেল। প্রোক্যারিওটিক বা আদি কোষ। আদি কোষ কাকে বলে? কি হবে? আদি নামটা শুনে কি মনে হচ্ছে? অতি প্রাচীন। তাহলে এটা একটা গ্রিক শব্দ, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। প্রো মানে হচ্ছে আগে, গ্রিক শব্দ প্রো মানে হচ্ছে তোমার আগে, আর ক্যারিওট, ক্যারিওট মানে নিউক্লিয়াস, ক্যারিওট মানে হচ্ছে নিউক্লিয়াস। ওকে, তাহলে প্রোক্যারিওটটি সর্বপ্রথম একটা গ্রিক শব্দ থেকে এসেছে, যে প্রো মানে আগে, ক্যারিওট মানে নিউক্লিয়াস। কাকে বলবো প্রোক্যারিওটিক সেল? যেসব কোষে আদর্শ সুগঠিত নিউক্লিয়াস থাকে না, কোষে পর্দা ঘেরা কোষাঙ্গন থাকে না এবং ক্রোমোজোম গঠিত হয় না, তাকে বলা হয়। তাহলে যে সমস্ত কোষে আদর্শ এবং সুগঠিত নিউক্লিয়াস থাকে না, পর্দা ঘেরা কোনো কোষাঙ্গন থাকে না, কোনো ক্রোমোজোম থাকে না, অর্থাৎ জাস্ট সেলটার সবেমাত্র উৎপত্তি ঘটেছে, যার মধ্যে পর্দা ঘেরা যেগুলো অর্গান, আগের দিন পড়েছি যে পর্দাবিহীন অঙ্গাণু, পর্দা যুক্ত অঙ্গাণু, তো সেই পর্দা ঘেরা, পর্দা যুক্ত যে অঙ্গাণু সেগুলো থাকে না। আর কি থাকে না বললাম? যে ক্রোমোজোম থাকে না। পরবর্তীকালে এই আদি কোষ বলেছি, পরবর্তীকালে যখন জীবনের প্রথম উৎপত্তি ঘটে, তো সেখানে সেল তৈরি, মেমব্রেন সেল, তারপর প্রোক্যারিওটিক সেল বিভাজনের ফলে আস্তে আস্তে তারা আরো কমপ্লেক্স হয়ে থাকে, আরো জটিলতা হয়ে থাকে, এবং বিভাজনের মধ্য দিয়ে তারা ধীরে ধীরে ইউক্যারিওটিক বা আদর্শ সেলে পরিণত হয়ে থাকে। তাহলে প্রোক্যারিওট সেল কাকে বলে? না যে কোষে আদর্শ নিউক্লিয়াস, আদর্শ ও সুগঠিত, আদর্শ ও সুগঠিত নিউক্লিয়াস, পর্দা ঘেরা কোষাঙ্গাণু ও ক্রোমোজোম, ক্রোমোজোম থাকে না, তাকে বলে কি? আদি কোষ। বোঝা গেছে? তাহলে আদি কোষটা কি? ওকে, পরবর্তীকালে এই আদি কোষ আবার বাইনারি ফিশন, বিভাজনের মধ্য দিয়ে এবং ধীরে ধীরে আরো অর্গানিক মলিকিউলসের সঙ্গে যুক্ত হয়ে জটিলতা বৃদ্ধি করে তারা ইউক্যারিওটিক কোষে পরিণত হয়। সেটা ক্লাস 12 এ ইভলিউশন পড়ার সময় সেটা জানাবো। ঠিক আছে, এটা দেখো, এই যে প্রোক্যারিওটিক কোষ, সেই কোষের স্ট্রাকচারটা কেমন হয় সেটা দেখাবো। দেখো, এই প্রোক্যারিওটস বা আদি কোষ হচ্ছে খুবই অনুন্নত প্রকৃতির, তাই না? সেখানে কোনো সুগঠিত নিউক্লিয়াস বা ইত্যাদি থাকে না। তো এই কোষের মানে মেনলি হচ্ছে কি না, কোনো বললাম পর্দা ঘেরা কোষাঙ্গন থাকে না, তো সেখানে কি 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 জিনিস উপস্থিত থাকে? এখন আমি জাস্ট সাধারণ একটা স্ট্রাকচার পড়াচ্ছি। এর এই যে তিনটে কোষের ভাগ বললাম, ইউক্যারিওটস, প্রোক্যারিওটস আর মেসোক্যারিওটস, তিনটে সাধারণ স্ট্রাকচার পড়ানোর পর তারপরে এদের আবার পড়ানো গঠন স্ট্রাকচার শুরু করবো, মানে আর একটু ডিটেলসে। তো দেখো, প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষের ফ্ল্যাজেলাম বর্তমান। ফ্ল্যাজেলাম কি করে? তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। আমাদের যেমন লোকোমোটরি অর্গান, অর্থাৎ আমরা পায়ের সাহায্যে, হাত এবং পায়ের সাহায্যে গমন করি, তো ফ্ল্যাজেলার সাহায্যে কি করে? এই যে আদি কোষ বা প্রোক্যারিওটিকের বৈশিষ্ট্য নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, তো সেই ব্যাকটেরিয়াটা নীলাভ সবুজ শৈবাল কি করে? এগিয়ে যাওয়ার জন্য ফ্ল্যাজেলাম। ফিমব্রিয়া লক্ষ্য করা যায়। ফিমব্রিয়া কি বা ফিমব্রি বা পিলি বলা হয়। এই পিলি বা ফিমব্রি হচ্ছে ফ্ল্যাজেলাম থেকে ছোট্ট একটা তন্তুর মতো অংশ, যেটা কোনো কোনো তলে যখন চলাফেরা করে তখন যে কোনো তলের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে কি? ফিমব্রিয়া বা পিলি। পলিরাইবোজোম দেখা যায় প্রোক্যারিওটিক বা আদি সেলের কোষের মধ্যে। পলিরাইবোজোম, অনেকগুলো রাইবোজোম যখন একসঙ্গে একটা চেন সিস্টেমে আবদ্ধ থাকে তখন তাকে বলা যায় পলিরাইবোজোম। কিছু ফ্যাট কণা বর্তমান থাকে, গ্যাস ভ্যাকিউল, ভ্যাকিউল মানে হচ্ছে তোমার যেগুলো ফাঁকা গহ্বর যেখানে এয়ার পরিপূর্ণ থাকে,
সিঙ্গেল আরএনএ বর্তমান রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোজোম থাকে 70s প্রকৃতি, পরে দেখাবো রাইবোজোম দুই প্রকার হয়ে থাকে, তার মধ্যে 70s প্রকৃতি থাকে প্রোক্যারিওটস এর মধ্যে। মেসোজোম থাকে, মেসোজোম হচ্ছে কি না কখনো কখনো কোষ পর্দা, এই কোষ পর্দা ভাঁজ হয়ে ইনভ্যাজিনেশন, অর্থাৎ এটা ধরো কোষ পর্দা, ওকে, বা প্লাজমা পর্দা, তো এই কোষ পর্দা এইভাবে ভাঁজ হয়ে কি করে এক ধরনের অঙ্গাণু সৃষ্টি করে যাকে বলা যায় মেসোজোম। যে মেসোজোমের কাজ কি, এখানে শ্বাস যে উৎসেচক, সেই উৎসেচকটা উপস্থিত থাকে মেসোজোমের মধ্যে, আর এটা বাইরে হচ্ছে কোষ পর্দা। তাহলে আমরা বলতে পারি যে ইউক্যারিওটিক কোষের যদি বৈশিষ্ট্য আছে পরীক্ষায় না দিতেও পারে, বাট যদি দিয়ে দেয় 2 মার্কসের জন্য, তখন এই ডায়াগ্রামটা লিখে বৈশিষ্ট্য কটা লিখবে। আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি। ফার্স্ট বলবে যে এই আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ হচ্ছে একদম অতি ক্ষুদ্র একটা সেল, ওকে, যেখানে কি হয় সুগঠিত কোনো নিউক্লিয়াস বর্তমান থাকে না এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু লক্ষ্য করা যায় না, ওকে। তাহলে এখানে কি থাকে, ফ্লাজেলাম বর্তমান, এখানে কোনো হ্যাঁ বলবে যে এখানে ফ্লাজেলাম বর্তমান থাকে, যে ফ্লাজেলাম কি করে তাদের লোকোমোটরি সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আচ্ছা, এখানকার রাইবোজোম থাকে 70s প্রকৃতির, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে অবস্থান করে রাইবোজোম। কোষ পর্দা, তার ভিতরে আছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম মানে একটা অর্ধ তরল পদার্থ, ওকে। আচ্ছা, আর কি বলবে যে এখানে একটা বিশাল ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা তোমাদের মিশনের পরীক্ষাতে 100% আসার সম্ভাবনা আছে, সরি 99%, 100% বলা যায় না, 100% মানে ভেজাল, তো 99% চান্স যেটা যে যে কোষের মুখ্য উপাদান, কোষ প্রাচীরের মুখ্য উপাদান কোষ পর্দার, হ্যাঁ কোষ প্রাচীর, তাহলে কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি, আমরা কোষ পর্দা, কোষ প্রাচীর কি হয় উদ্ভিদের ক্ষেত্রে বর্তমান থাকে, তো সেই কোষ প্রাচীরের মুখ্য উপাদান বা কোষ প্রাচীর কি দ্বারা গঠিত লিখে দিচ্ছি, মিউকোপেপটাইড বা গ্লাইকোপেপটাইড ও গ্লাইকন দ্বারা গঠিত বলে দিচ্ছি। আর কি থাকে এখানে, কিন্তু শ্বাসরঞ্জক থাকলেও মানে শ্বাসরঞ্জক থাকলেও কিন্তু থাইলাকয়েড যেটা সেটা বা ল্যামেলি নামক অঙ্গাণুর মধ্যে অবস্থান করে, অর্থাৎ আদি কোষের মধ্যে প্রোক্যারিওটস এর মধ্যে শ্বাসরঞ্জক যে সারসংশ্লেষীয় রঞ্জকের নাম কি বলেছিলাম প্লাস্টিড, সেই প্লাস্টিড থাকলেও কার মধ্যে থাকে থাইলাকয়েড এবং ল্যামেলির সঙ্গে আবদ্ধ থাকে প্লাস্টিড, ওকে। আচ্ছা, আর কি বর্তমান থাকে এখানে, অনেক সময় কোষ পর্দা ভাঁজ হয়ে কি গঠন করে মেসোজোম, যেখানে শ্বাস উৎসেচক বর্তমান থাকে, এখানে কোনো ক্রোমোজোম থাকে না, মাইটোটিক অ্যাপারেটাসও গঠিত হয় না, ওকে। এখানে কোষের ভ্যাকুয়াল সৃষ্টি হয় না, জাস্ট হচ্ছে এয়ার। আর এই কোষে যে সাইটোপ্লাজম সেটা কিন্তু সেরকম করে মুভ করতে পারে না। তাহলে এগুলো আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে লিখতে হবে, তাহলে এখানে ডায়াগ্রাম থেকে বৈশিষ্ট্যগুলো লিখে দেবে, যে ফ্লাজেলাম বর্তমান, যে ফিল্মবিডিয়া দেখা যায় ফ্লাজেলাম থেকে ছোট্ট একটা তন্তুর মতো অংশ যা কি করে না কোনো স্থলের সঙ্গে আটকে রাখতে সাহায্য করে। পলিরাইবোজোম দেখা যায়, অনেকগুলো রাইবোজোম একটা চেন সিস্টেমের মধ্যে আবদ্ধ। ফ্যাট কণা বর্তমান, গ্যাস ভ্যাকুইল বর্তমান থাকে, আরএনএ বর্তমান থাকে, 70s প্রকৃতির আরএনএ থাকে। আরএনএটা কি প্রকৃতির, 70s প্রকৃতির, এসব পরে বলবো। আচ্ছা সরি রাইবোজোম, এটা আরএনএ থাকে, রাইবোজোমটা হচ্ছে 70s প্রকৃতি, আর কোষ পর্দা আঙুলের মতো ভাঁজ হয়ে এটা ইনভাজিনেশন সৃষ্টির মাধ্যমে মেসোজোম সৃষ্টি করে, যেখানে শ্বাস উৎসেচক বর্তমান, আর কি থাকে কোষ পর্দা, ওকে। এছাড়াও সালোকসংশ্লেষীয় রঞ্জক হিসেবে প্লাস্টিক যদি বর্তমান থাকে তাহলে সেই প্লাস্টিকটা কার মধ্যে থাকে না থাইলাকয়েড ল্যামেলার সঙ্গে আবদ্ধ থাকে। এখানে কিন্তু কোনো ক্রোমোজোম থাকে না, এখানে কিন্তু মাইটোকন্ড্রিয়া অ্যাপারেটাসের সৃষ্টি তখন অবধিও হয়নি, যখন একদম পৃথিবীর সৃষ্টির সময় কোটি কোটি বছর আগে যখন ফার্স্ট সেলের উৎপত্তি হয়েছিল, তখন কিন্তু সেই সেলের মধ্যে সুগঠিত তেমন কিছু পাওয়া যায়নি, ঠিক আছে। বৈশিষ্ট্যগুলো লিখে নেবে আর ডায়াগ্রামটা দিয়ে দেবে যদি 2 মার্কসের কোশ্চেন আসে, ঠিক আছে। এবার দেখো এইটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে অবশ্যই নোট করবে, কোষ প্রাচীরের মুখ্য উপাদানটি কি, ওকে। আনসার কি হবে, মিউকোপেপটাইড, আনসারটা লিখবে মিউকোপেপটাইড বা
পেপটাইডোগ্লাইকান। ওকে, মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকান, এই আনসারটা কিন্তু লিখতে হবে যদি পরীক্ষাতে এই কোশ্চেনটা আসে, তাহলে যে কোষ প্রাচীরের মুখ্য উপাদানের নাম কি। ঠিক আছে, আর এই প্রোক্যারিওটস বা আদি কোষের এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। এক্সাম্পলটা লিখে নেবে, নীলাভ সবুজ শৈবাল আর কিছু ব্যাকটেরিয়া। ঠিক আছে, যাকে সায়ানোব্যাকটেরিয়া বলা হয়। একে এর নীলাভ সবুজ শৈবালের আরেকটা নাম কি? সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া। দেখো, এরপর আমরা দেখবো যে মেসোক্যারিওটিক বা মধ্য নিউক্লিয়াস কি। এটা একটা গ্রিক শব্দ, এটা একটা গ্রিক শব্দ। মেসো মানে হচ্ছে মধ্য, আর ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস। ওকে, তাহলে মেসোক্যারিওটিক বা মধ্য নিউক্লিয়াস কাকে বলছি? যে প্রোক্যারিওটস এর পরের যে কোষ তাকে বলা আছে মেসোক্যারিওটিক কোষ বা মধ্য নিউক্লিয়াসযুক্ত কোষ, যেখানে কিন্তু নিউক্লিয়াস নিউক্লিয়াস বর্তমান যেটা পর্দা ঘেরা, এবং সেখানে ক্রোমোজোম সুগঠিত থাকে, ক্রোমোজোম গঠিত হয়ে থাকে। ওকে, আর কি না, নিউক্লিয় বিভাজনটা আম্লিক প্রকৃতির হয় এবং বিভাজনকালে নিউক্লিয় পর্দার বিলুপ্ত হয় না। তাহলে কি বললাম? যে কোষের মধ্যে পর্দা ঘেরা নিউক্লিয়াস বর্তমান থাকে, ক্রোমোজোম আম্লিক প্রকৃতির হয়। আম্লিক প্রকৃতি মানে যার পিএইচ অর্থাৎ বাফারের মানটা 7-এর কম, তাই তো, ক্ষারীয় মানে 7-এর বেশি। তো সেই আম্লিক প্রকৃতির হয়ে থাকে এবং নিউক্লিয়াসের বিভাজনটা অ্যামাইটোসিস প্রকৃতির। তোমরা ক্লাস 10-এ পড়েছো যে সেল ডিভিশন 3 প্রকারের, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কারা ডিভিশন হয়, বিভাজন? অ্যামিবা, অর্থাৎ এককোষী যারা জীব, তাদের ক্ষেত্রে কি হয়, জাস্ট সেলের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসটা দুই ভাগে, সেলের নিউক্লিয়াস যখন দুই ভাগে বিভক্ত হয়ে যায় তখন সেলও কি হয়ে যায়, দুটি ভাগে ডিভিশন হয়। অর্থাৎ সে মাতৃদেহতে মাতৃকোষ এবং সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে অপত্য কোষ তৈরি হয়, তাকে আমরা অ্যামাইটোসিস বলে থাকি তো, তাই না? অর্থাৎ অ্যামাইটোসিস প্রকৃতির মানে এইটা হচ্ছে অ্যামিবা। তো সেই অ্যামিবার মধ্যে থাকা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা কি হয় না, অ্যামিবার মধ্যে ধীরে ধীরে ডাম্বেল আকৃতির হয়ে থাকে, তাই না? তারপরে ডাম্বেল আকৃতি হওয়ার পর আস্তে আস্তে কি হয়, এটা এইভাবে বিভাজন ঘটতে থাকে। তারপর সেখান থেকে অপত্য অ্যামিবার সৃষ্টি, তাই না? তাই তো, এটাকে আমরা অ্যামাইটোসিস বিভাজন বলছি। তো এই যে প্রোক্যারিওট এবং মধ্য নিউক্লিয়াস যুক্ত কোষ, সেই কোষে কিন্তু নিউক্লিয়াস বর্তমান থাকবে, ক্রোমোজোম আম্লিক প্রকৃতির, এবং তার সঙ্গে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে অ্যামাইটোটিক পদ্ধতিতে। ওকে, আর কি, নিউক্লিয়াস বিভাজনের সময় নিউক্লিয় যে পর্দা, সেই পর্দার কিন্তু দেখো কোনো রকম বিলুপ্তি ঘটে না, তাকে বলা হচ্ছে মধ্য ক্যারিওটিক বা মেসোক্যারিওটিক বা মধ্য নিউক্লিয়াস যুক্ত সেল। বোঝা গেছে? এটা কাদের দেহে দেখা যায়? পরিফাইটার বিভাগের শৈবাল। আচ্ছা, কিছু আদ্য প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। দেখো, মেসোক্যারিওটিক মধ্য নিউক্লিয়াস কাদের দেখা যায়? পরিফাইটার বিভাগের শৈবাল, পেরিডিনিয়াম, জিমনোডিয়াম এবং আদ্য প্রাণী নক্টিলিউকার ক্ষেত্রে দেখা যায়। আদ্য প্রাণী মানে প্রোটোজোয়া, অর্থাৎ একদম আদি এককোষী ইউনিসেলুলার অর্গানিজম। ওকে, আর এই যে পাইরোফাইটার বিভাগ, তাদের এই ট্যাক্সোনমি পড়ার সময় তোমরা পড়েছো যে বিভাগ, সেই পাইরোফাইটার বিভাগের শৈবাল কিছু, যার নাম হচ্ছে পেরিডিনিয়াম, জিমনোডিয়াম ইত্যাদির ক্ষেত্রে লক্ষ্য করা যায় মেসোক্যারিওটিক বা মধ্য নিউক্লিয়াস। দেখো, এরপর আমরা এর গঠনটা দেখবো যে কিরকম হয়ে থাকে। স্ট্রাকচার।
ঘটনা দেখো,